আমি পদ্মজা উপন্যাস 91 থেকে 93 শেষ পর্ব এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা আরিহা। মাঝরাতে 5 জন মানুষ বাঁধা অবস্থায় মাথা ঝুঁকে ঘুমাচ্ছে, আর সামনে রামদা নিয়ে এক রূপসী বসে আছে। নানা কৌশলে পদ্মজা একে একে সবাইকে খুন করেছে। প্রথমে সে মজিদকে খুন করেছে। পদ্মজার শাশুড়ি মানে ফরিনা বেগমের কথা রাখতে মজিদের মাথা সে দ্বিখণ্ডিত করে ফেলল। পদ্মজা একে একে 5 জনকেই খুন করে। মজিদের পর খলিল, তারপর রিদওয়ান, আসমানি এবং সবশেষে সে আমিরকে হত্যা করে। আমিরকে হত্যা করার সময় পদ্মজার অনেক বেশি কষ্ট হয়েছিল। তারপর সে আমিরকে হত্যা করে। পদ্মজা আমিরের মৃতদেহ জড়িয়ে ধরে হাউমাউ করে চিৎকার করে কান্না করে। পদ্মজা আমিরের পকেট থেকে একটা বিশেষ শিশি বের করে। তারপর সে ভাবে এটা খেয়ে সে আত্মহত্যা করবে। তারপর পরক্ষণে তার মনে পড়ল আত্মহত্যা করা মহাপাপ। তারপর পদ্মজা বিশেষ শিশি ছুঁড়ে ফেলে দিল পুকুরে। তারপর পদ্মজা ক্লান্ত হয়ে আমিরের বুকে শুয়ে পড়ল। চোখ বুজল। যে পৃথিবীর নীলা খেলায় সে বাধ্য হয়েছে স্বামীর বুকে অস্ত্র চালাতে, সেই পৃথিবীর উদ্দেশ্যে মনের খাতায় চিঠি লিখল। এটাই পদ্মজার আমিরের জন্য শেষ চিঠি লেখা। তুষারের সাথে প্রেমার বিয়ে হয়েছে। তুষার হলো ইন্সপেক্টর তুষার, মানে হচ্ছে গল্পের প্রথম থেকেই পদ্মজার সাথে যে ইন্সপেক্টর তুষার কথা বলছিল, যার কাছে পদ্মজা পুরো কাহিনীটা বলতেছিল, সেই তুষারের সাথে কিন্তু প্রেমার বিয়ে হয়েছে। আর সেটা শুধুমাত্র পদ্মজার কারণে, কারণ পদ্মজা চেয়েছিল প্রেমাকে যেন তুষার বিয়ে করে নেয়। প্রেমা মাত্র ক্লাস 9-এ পড়ে, আরও 1 বছর পড়লে সে মেট্রিক পরীক্ষা দেবে। তার আগে তুষারের সাথে তার বিয়ে হয়। তুষারের সাথে প্রেমার বয়সের পার্থক্য প্রায় 15 বছরের মতো, সেই কারণে তাদের মধ্যে তেমন বনিবনা ছিল না। কিন্তু আস্তে আস্তে তাদের সম্পর্ক স্বামী স্ত্রীতে পরিণত হয়। বিয়ের অনেক দিন পর তুষার ও প্রেমা মোড়ল বাড়িতে আসে এবং বাসন্তী, রুম্পা এবং প্রান্ত সবার সাথে দেখা হয়। পদ্মজার নানা মারা গিয়েছে 2 বছর আগে, আর নানুর কিডনিতে সমস্যার কারণে অপারেশন করা হয়েছিল। পদ্মজার নানুর অপারেশনের পর তিনি শহরে তার মেয়ের কাছেই থেকেছিলেন, তারপর গ্রামে চলে এসেছেন। এই 7 মাসে অনেক কিছু পাল্টে গেছে। আমিনা আলোকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন। বৃদ্ধা নূরজাহানও মারা গিয়েছেন। বিদেশ থেকে লাবণ্য ও জাফর তাদের স্বামী স্ত্রী নিয়ে দেশে এসেছিল। 2 সপ্তাহ থেকে আবার ফিরে গিয়েছেন। গ্রামবাসী এখন হাওলাদার বাড়িতে যেতে ভয় পায়, সেখানে নাকি আত্মারা ঘুরঘুর করে, সেই ভয়ে তারা যায় না। বাসন্তী ও রুম্পা প্রেমা ও তুষার সাথে কৌশল বিনিময় করে। তারপর রুম্পা তুষারকে প্রশ্ন করল, উনি ভালো আছে? জেলে খাওয়ন দাওয়ন দেয়? মারে কেউ? তুষার রুম্পাকে বলল, আলমগীর সাহেব ভালো আছেন, সুস্থ আছেন, খাবার দেওয়া হয়, কেউ মারধর করে না, আপনি চিন্তা করবেন না। রুম্পা খুশি হয়। আলমগীর সুস্থ আছে, এই খবরটুকুই রুম্পার বেঁচে থাকার শক্তি। রুম্পা 7 মাসের গর্ভবতী। 7 মাস পূর্বের কথা। যেদিন পদ্মজা সেই 5 জনকে খুন করেছিল, সেদিন পরের দিন রবিবার দুপুরে একজন আসে মজিদের সাথে দেখা করতে। মুমিন নামের সে ব্যক্তিটি হাওলাদার বাড়িতে এসে দেখে ফরিনের কবরের পাশে একটা মেয়ে শুয়ে আছে। তার পরনে সাদা শাড়ি এবং রক্তে রাঙা হয়ে আছে, আর কবরের উপর একটা মাথা। মজিদ হাওলাদার মুমিনকে নতুন দারোয়ান হিসেবে নিযুক্ত করতে চেয়েছিলেন, তাই ডেকে পাঠিয়েছিলেন, আর সেই কারণেই মুমিন এখানে এসেছে। কিন্তু এই দৃশ্য দেখে সে দৌড়ে পালালো। তারপর ঘণ্টাখানেকের মধ্যে হাওলাদার বাড়ির গণহত্যার ঘটনা পুরো অনন্তপুরে ছড়িয়ে পড়ে। দলে দলে লোক জড়ো হয়। পদ্মজা এত মানুষকে দেখেও নীরব থাকে। থানা থেকে পুলিশ আসে, পদ্মজাকে শহরে নিয়ে যায়। নৃশংস এই খুনের কথা ছড়িয়ে পড়ে চারিদিকে। টেলিভিশন, রেডিও, সব জায়গায় এক কথা। অনন্তপুরের ছোট গ্রাম আটপাড়ার হাওলাদার বাড়ির বধূ উম্মে পদ্মজা চলচ্চিত্র অভিনেতা লিখন শাহের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে খুন করেছে স্বামী, শ্বশুর, ভাসুর ও চাচা শ্বশুরকে। সাথে আরো একটি মেয়ের লাশ পাওয়া গেছে। তাকে খুন করার কারণ এখনো শনাক্ত হয়নি। একদিনের ব্যবধানে পুরো দেশে তোলপাড় শুরু হয়ে যায়। নৃশংস খুনের বর্ণনা শুনে কেউ কেউ রাতে ঘুমাতে পারেনি। নৃশংস খুনের বর্ণনা শুনে রাতে কেউ কেউ ঘুমাতে পারেনি। গ্রামবাসী তাদের প্রিয় ও মহান মাতব্বরের মৃত্যুতে ভেঙে পড়ে। তারা সমস্যায় চিৎকার করে জানায় তারা পদ্মজার পাশে চায়। এদিকে আলমগীর গ্রামে এসে শুনে পুলিশ পদ্মজাকে ধরে নিয়ে গেছে। খুন হয়েছে বাড়ির প্রতিটি পুরুষ। সব শুনে ঘাবড়ে যায় আলমগীর। ফিরে যায় রুম্পার কাছে। আমির মগার কাছে একটা চিঠি দিয়েছিল নীল খামে করে আলমগীরকে দেওয়ার জন্য, আর মগা ওইটা দিয়ে এসে গ্রামে প্রবেশ করতেই পুলিশ তাকে পূর্ণার খুনের দায়ে আটক করে। রুম্পা আলমগীরকে অনেক প্রশ্ন করে, কিন্তু আলমগীর কোনো জবাব দিল না। আমিরের দেওয়া নীল খামটির দিকে অপলক চোখে তাকিয়ে রইল। এই খামে একটা চিঠি আর অনেকগুলো গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। চিঠিতে লেখা এক পরিকল্পনা, আর ঘটেছে অন্য ঘটনা। সবাই যেভাবে পদ্মজার উপর ক্ষিপ্ত হয়েছে, পাশে নিশ্চিত। সে চাইলেই পদ্মজার পাশে আটকাতে পারে। তার হাতে যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু তার জন্য নিজের জীবন ও সংসার ত্যাগ করতে হবে। এত সাধনার পর পাওয়া নতুন জীবন ভালো করে উপভোগ করার পূর্বে কিছুতেই সে বন্দী হতে চায় না। আলমগীর খাম থেকে চিঠিটি বের করে আরও একবার পড়ল। আলমগীরকে দেওয়া আমিরের শেষ চিঠি।
প্রিয় বড় ভাই, বড় বিপদে পড়ে তোমার সাহায্য চাইছি। এখানে ঘটে গেছে অনেক ঘটনা। পদজা জেনে গিয়েছে সব সত্য। তোমার চিঠি পাওয়ার পূর্বেই সব জেনেছে। আমি বিস্তারিত কিছু লিখব না। তুমি পরে পদজার কাছে জেনে নিও। আমি আমার জীবন উৎসর্গ করব। তার আগে আমি 4 জনকে হত্যা করতে চাই। তার মাঝে 3 জন পদজার নামে কুৎসা রটিয়েছে। আমি তখন গ্রামে ছিলাম না, ঢাকা গিয়েছিলাম। সেই সুযোগে তারা সুন্দর চাঁদে দাগ ছিটিয়েছে। রবিবারের সকাল আমার দেখা হবে না। আমার বেঁচে থাকা পদজার জন্য হুমকি, সেই সাথে আমার জন্য ভীষণ কষ্টের। আমি তোমাকে কিছু দলিল দিয়েছি যা প্রমাণ করে আমি একজন নারী পাচারকারী। সেই সাথে এটাও প্রমাণ করে আমার সাথে কারা কারা ছিল। একটু খুঁজে দেখো। দলিলগুলোর মাঝে আরেকটি চিরকুট আছে। সেখানে আমি স্পষ্ট করে আমার সাথে কাজ করা সবার নাম লিখে দিয়েছি। যাদের বর্তমান ঠিকানা জানা আছে সেই ঠিকানাও লিখে দিয়েছি। আমি প্রমাণসহ স্বীকার করেছি আমার সব অপরাধ। তোমার নাম সেখানে কোথাও নেই। কোথায় মেয়ে পাচার হয়, কিভাবে হয়, কারা এই কাজের সাথে যুক্ত, আমার জানা সব বিস্তারিত লেখা আছে। আমার দেওয়া ঠিকানা অনুসারে খোঁজ চালালে উদ্ধার হবে 250-রও বেশি মেয়ে। তুমি এই চিরকুট নিজের কাছে রেখে আমার স্বীকারোক্তির চিরকুটটিও সকল দলিল প্রমাণ হিসেবে সকলের সামনে উন্মোচন করবে। রুম্পা ভাবিকে বাঁচিয়ে রাখার অবদান পুরোটাই আমার ছিল। সেই কৃতজ্ঞতা থেকে হলেও তুমি পদ্মজাকে কলঙ্কমুক্ত করো ভাই। পদ্মজাকে নিজের সাথে নিয়ে যেও, দেখে রেখো। তোমার কাছে আমানত রেখে গেলাম। ইতি আমির হাওলাদার। আমির মগার থেকে চিঠি পাওয়ার পরপরই আমিরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আমিরকে সে ভীষণ ভালোবাসে। আমিরের আত্মহত্যার সিদ্ধান্ত সে কিছুতেই মেনে নিতে পারেনি, যার কারণে সে গ্রামে যায়। কিন্তু গ্রামে গিয়ে সে শোনে অন্য কথা। পদ্মজা খুন করেছে সবাইকে, আর এখন পদ্মজা মিথ্যা অপবাদে জেলে বাস করছে। এই মুহূর্তে সে এই যুগ প্রমাণগুলো নিয়ে গেলে পদ্মজা ছাড় পাবে, কিন্তু অবশ্যই কিন্তু পুলিশ আমাকেও আটক করবে। আর আমি চাইলেও পুলিশকে মিথ্যা কথা বলতে পারবো না। সব সত্য জানার পর আমার ফাঁসি হবে। আমি আমার নিজের জীবন উৎসর্গ করার সাহস পাচ্ছি না। এদিকে পদ্মজার মামলার তর্ক বিতর্কে যখন 25 দিন পার হয়, তখন রুম্পার নিজ ইচ্ছায় আলমগীরকে অনুরোধ করলো। আলমগীর যেন পদ্মজাকে বাঁচায়। মিথ্যা অপবাদে পদ্মজার ফাঁসি হতে দেখে সে সুখের সংসার করতে পারবে না। পদ্মজা পরকীয়ায় আসক্ত হয়ে বা লিপ্ত হয়ে খুন করেনি কাউকে, এইটুকু সত্য যেন আলমগীর সবাইকে জানায়। রুম্পার অনুরোধে আলমগীর পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং পদ্মজাও তখন সব স্বীকার করেছে। সব প্রমাণ পাওয়ার পর দেশের পরিবেশ পাল্টে যায়। জনগণের মাথায় হাত পড়ে। আমিরের দেওয়া তথ্যানুসারে ধরা পড়ে কয়েকটি চক্রের নেতা। উদ্ধার হয় 300-রও বেশি অসহায় মেয়ে। এই খবর কুয়েত, সৌদি সহ আরও কয়েকটি দেশে তদন্ত শুরু হয়, যার কারণে চিরুনি অভিযান চালিয়ে আমিরের দেওয়া তথ্যের উপর নির্ভর করে মেয়ে সংগ্রহকারীদের খুঁজে চলে। 2 জন ধরা পড়ে, বাকিরা ধরা ছোঁয়ার বাইরে। আমিরের চিঠিতে নতুন গোপন তথ্য ছিল। অন্দরমহলের পেছনে বড় নারকেল গাছটির নিচে একটি বিশাল গর্ত আছে, আর সেখানে ছুরি, রামদা, চাপাতি, কোদাল, চাবুক সহ অনেক অস্ত্র রয়েছে। তুষার অস্ত্রগুলো উদ্ধার করে। সেই সাথে উদ্ধার হয় পদ্মজার জন্য রেখে যাওয়া আমিরের লাল খামটি। পদ্মজা তখন অস্বাভাবিক ছিল, সে নিজের মধ্যে ছিল না। তাকে হাসপাতালে রাখার আদেশ দেয় আদালত। 1.5 মাস পদ্মজার চিকিৎসার পর পদ্মজার শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতি অনেকটা সেরে ওঠে। আদালত থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় পদ্মজাকে। আর আলমগীর রাজসাক্ষী হওয়াতে ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ড হয়। শেষ নিঃশ্বাস অবধি সে কারাগারে কাটাবে। তারপর রুম্পা চলে আসে গ্রামে। গ্রামে আসার 1 মাস পর জানতে পারে সে গর্ভবতী। তার শূন্য জীবনে আশার আলো হয়ে আসে সন্তান আগমনের সংবাদ। 7 মাসের পরে ঘটনা। তুষার ও প্রেমা এসেছে মোড়ল বাড়িতে। পরদিন সকাল 7টা। তুষার খাওয়া দাওয়া করে মাত্র উঠেছে, তখন 2-3টে কুকুরের চিৎকার ভেসে আসে। সে লাহারি ঘরের দিকে তাকালো। অপরিচ্ছন্ন অবস্থায় মৃদুল শুয়ে আছে পূর্ণার কবরের পাশে। পূর্ণাকে হারিয়ে মৃদুল পাগল হয়ে গেছে। সে এখন মানসিক রোগী। সে সারা দিন রাত কবরের পাশেই শুয়ে থাকে পূর্ণার পাশে। মৃদুলের গোঁফদাড়ি বড় হয়ে যাওয়ার কারণে মৃদুলকে চেনা যাচ্ছে না। সে মোড়ল বাড়ি থেকে 1 পাও নড়ে না। সে তার সুস্থ জীবন পূর্ণার সাথে কবর দিয়েছে। মাস 3 আগে মৃদুলকে জোর করে বেঁধে শহরে ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকেও সে আবারও পালিয়ে চলে এসেছে পূর্ণার কবরের কাছে। নিজের বিলাসবহুল বাড়ি নিয়ে জুলেখা বানুর অহংকার ছিল। আজ তার একমাত্র ছেলের জন্য অন্যের বাড়ি লাহারি ঘরে থাকতে হচ্ছে। সন্তানের উপরে যে কিছু নেই। গ্রামের বাচ্চারা মৃদুলকে লাল পাগল ডাকে। লাল পাগল ডাকার কারণ মৃদুল ফর্সা সুন্দর, যদিও তার সৌন্দর্য টিকে নেই। গোলাপি ঠোঁট দুটি কালচে হয়েছে। তারপর তুষার আটপাড়ায় ঘোরাঘুরি করে জানতে পারল মগা জেল থেকে ছাড়া পেয়ে ইয়াকুব আলীর বাড়িতে কাজ নিয়েছে, আর ইয়াকুব আলী আনন্দপুরের মাতব্বর হয়েছেন। পদ্মজার 10 বছরের জেল হয়েছে, সেটা লিখন শাহ জানতে পারে।
তারপর থেকেই লিখন শাহ জেলখানায় ছোটাছুটি করছে যেন পদ্মজার সাজা আরও কমে যায় এবং সে তাড়াতাড়ি ছাড়া পায়। আর লিখন শাহ অনেক আশা নিয়ে বসে আছেন পদ্মজা জেল থেকে বের হলে তাকে বিয়ে করবে। কিন্তু এদিকে প্রেমা আর তুষার এ বিষয় নিয়ে কথা বলছে। তারা বলছে মনে হয় না পদ্মজা রাজি হবে লিখন শাহকে বিয়ে করতে। এদিকে লিখনের মা ফাতিমা ঘরের জিনিসপত্র ভাঙচুর করছেন। তিনি ত্রিধার সাথে লিখনের বিয়ে ঠিক করেছেন। তিনি চান ত্রিধার সাথে যেন লিখন বিয়ে করে। সে কিছুতেই চায় না একজন খুনি বিবাহিত এক বাচ্চার মাকে ছেলের বউ করে নিয়ে আসতে। ফাতিমা বলে দিয়েছেন যদি লিখন শাহ পদ্মজাকে বিয়ে করে তিনি আত্মহত্যা করবেন। সম্মান নষ্ট হওয়ার চেয়ে মৃত্যু শ্রেয়। এদিকে পদ্মজা জেল থেকে লিখনের জন্য চিঠি পাঠিয়েছেন। পদ্মজা চিঠিতে লিখন শাহকে অনেক বুঝিয়েছেন এবং ত্রিধাকে বিয়ে করার জন্য বলেছেন। তিনি বলেছেন তিনি কখনোই লিখন শাহকে বিয়ে করবেন না। এই আশা যেন তিনি বাদ দিয়ে দেন। পুরো চিঠিটার মধ্যে সে অনেক সুন্দর করে সকল কিছু লিখেছেন। তারপর বলেছেন আপনার জীবন ভালোবাসায় পূর্ণ হয়ে উঠুক। পাষাণের মতো কথা বলার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি কখনোই আপনাকে বিয়ে করতে পারবো না। পদ্মজার দেওয়া চিঠিটা পড়ে লিখনের চোখ থেকে 2 ফোঁটা জল চিঠির উপর পড়ে। কি নিষ্ঠুর প্রতিটি শব্দ। লিখন চিঠিটি রেখে বারান্দায় এসে দাঁড়ায়। তারপর সে বলে পদ্মজা তার জন্য চাঁদই রয়ে গেল আর সে গরিব ব্রাহ্মণ। 2009 সাল দেখতে দেখতে কেটে গেল 13টি বছর। পদ্মজা দরজা খুলে বারান্দায় দাঁড়ালো। আজও পদ্মজা অপরূপ সুন্দরী। তার অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম। পদ্মজা 2 পা তুলে বেতের চেয়ারে বসলো। তার মুখ শুষ্ক। আজ তার প্রাণের চেয়েও প্রিয়তমর মৃত্যুবার্ষিকী। প্রিয়তম মারা গিয়েছে যেন সর্বোচ্চ বিছিয়ে রেখে গেছে ভালোবাসার ঢালপালা। পদ্মজার হাতে একটি লাল খাম আর ওই লাল খামে আছে 2টো চিঠি। আমিরের দেওয়া শেষ 2টি চিঠি পদ্মজার জন্য। পদ্মজা রোজ 2টি চিঠি প্রত্যেকদিন পড়ে সে দিন শুরু করে। পদ্মজার চিঠি 2টিতে প্রথমে চুমু দিল, তারপর একটি চিঠি ভাঁজ খুলে পড়া শুরু করলো। আমিরের দেওয়া শেষ 2টি চিঠির ভিডিও আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি এই ভিডিওতে এক্সপ্লেনেশন ভিডিওতে চিঠিগুলো পড়ে শোনাবো না। চিঠিগুলো পড়া শেষে দরজায় ঠকঠক আওয়াজ করে। লতিফার কণ্ঠস্বর ভেসে আসে। সে বলে মাহবুব মাস্টার আসছে। পদ্মজা বলল নাস্তা তৈরি করো, আমি আসছি। মাহবুব মাস্টার বসে আছে। তার বয়স 50-এর কাছাকাছি। তিনি অঙ্কের মাস্টার। পদ্মজা আর তিনি এক স্কুলের শিক্ষক, ভালো পড়ান। তার সামনে বসে আছে 3টি ছেলে মেয়ে। এই 3 জনকে পড়ানোর জন্য পদ্মজা মাহবুব মাস্টারকে ডেকেছে। মাহবুব মাস্টার 12 বছরের ছেলেটিকে আগে প্রশ্ন করলো তোমার নাম কি? ছেলেটি বলল আমার নাম নুহাশ হাওলাদার। তারপর থুতনির নিচে কাটা দাগ। তোমার নাম কি? আমিরাতুল নিসা নুরি। নুরি অবাক হওয়ার ভান করে নিজের নাম বলল। নুরির পাশে বসে থাকা 10 বছরের মেয়েটি বলল আমার নাম জিজ্ঞাসা করছেন না কেন? আমি সবার ছোট। আমার নাম খাদিজাতুল আলিয়া। পদ্মজা 5 বছর জেলে ছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পর তার নিঃস্ব জীবনে রুম্পার ছেলে নুহাসের আগমন হয়। রুম্পা নুহাসকে জন্ম দিয়ে মারা যায়। 4-5 বছর লতিফা আর বাসন্তী নুহাসকে দেখেছে। তারপর পদ্মজা দায়িত্ব নিল। নুহাস আর লতিফাকে নিয়ে চলে আসে চা বাগানের দেশ সিলেটে। আর পদ্মজার নামে যত সম্পত্তি আমির লিখে দিয়েছিল সে সব পদ্মজা সরকারের দায়িত্বে দিয়েছে এবং অন্দরমহল ও অরন্দপুরে জমি জমা বিক্রি করে সেই অর্থ দিয়ে এতিমখানা, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছে। গরিবদের খাবার, জামা কাপড় দান করেছে। একটি পয়সাও নিজের জন্য রাখেনি। খালি হাতে সিলেট এসেছে। সিলেটে পদ্মজার রেনু নামে এক বান্ধবী ছিল। তারা একসাথে ঢাকা পড়েছে। রেনুর সহযোগিতায় পদ্মজা একটা বেসরকারি স্কুলে শিক্ষক হয়। মাস 3 পার হতে পদ্মজা অনুভব করলো তার বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। মানসিকভাবে ভেঙে পড়ছে। তাই নুহাসকে নিয়ে ঢাকা ঘুরতে যায়। কথায় কথায় পদ্মজা তুষারকে জানালো সে একটা মেয়ে বাচ্চা দত্তক নিতে চায়। তুষার একথা শুনে বলল পদ্মজা চাইলে তাদের এলাকার এতিমখানা থেকে বাচ্চা নিতে পারে। তুষারও ভালো পরিচিতি আছে। সে প্রতি মাসে তার বেতনের 1/2 এতিমখানায় দেয়। তারপর তুষারের সাহায্যে এতিমখানা থেকে 2.5 বছরের এক শ্যামবর্ণের মেয়েকে দত্তক নিয়ে নিজের মেয়ে মনে করে বুকে জড়িয়ে নেয়। নাম দেয় খাদিজাতুল আলিয়া। যেদিন আলিয়াকে নিয়ে বাসায় আসে সেদিন রাতে টের পেল আলিয়ার শ্বাসকষ্টের সমস্যা আছে। পদ্মজা একদিন সকালে আবার এতিমখানায় গেল আলিয়ার শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে। তারা চিকিৎসা করেছে নাকি, ওষুধের নামগুলো কি সব জেনে যখন সে এতিমখানা থেকে বের হতে উদ্যত হয় তখন তার পিঠের উপর একটা নুড়ি পাথর এসে পড়ে। পদ্মজা পিছনে ফিরে নুহাসের বয়সে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটির থুতনির গর্তটি তার পায়ের তলার মাটি কাঁপিয়ে তোলে। হুবহু আমিরের কাটা দাগটির মতো। এক মুহূর্তের জন্য মনে হয় তার আর আমিরের সন্তান দাঁড়িয়ে আছে।
পদ্মজার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মেয়েটি দৌড়ে পালায়। তারপর পদ্মজা মেয়েটিকে খুঁজে বের করে। সে এতিমখানা থেকে মেয়েটিকে দায়িত্বে নিতে চায় নিজের। মেয়েটিকে অনেক কষ্টের পর পদ্মজা নিজের দায়িত্বে নিয়ে আসে। তারপর মেয়েটির নাম দিল আমিরাতুল নিসা নুরি। মেয়েটি নুড়ি ছুঁড়ে মেরেছিল আর তাদের প্রথম দেখা হয়েছিল নুড়ি ছোঁড়ার মাধ্যমে। সেই কারণে তার নাম দেয় আমিরাতুল নিসা নুরি। আর এই হলো পদ্মজার ৩ সন্তানের মা হওয়ার গল্প। সিলেটে তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সব সমস্যা পেরিয়ে আজ সে এক বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক। ৩টে বাচ্চা অনেক বেশি দুষ্টুমি করে আর এদের নিয়ে পদ্মজার সময় কেটে যায়। আমিরের প্রতিটি মৃত্যুবার্ষিকীর রাত সে খোলা আকাশের নিচে কাটায়, চোখ বন্ধ করে অনুভব করে ফেলে আসা স্মৃতিগুলো। এই সময়টুকু একান্ত তার আর আমিরের। পদ্মজার জীবন এভাবেই চলে যাচ্ছে। পদ্মজা শুনতে পায় গত ২ সপ্তাহে ২টো খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে পাশের এলাকায়। এলাকাটি খুব কাছে। লাশের ছবি দেখে বোঝা গেছে কেউ বা কারা দেশে আতঙ্ক ছড়ানোর জন্য এসব করছে। সেই সাথে লাশের শরীরের ক্ষতস্থান দেখে মনে হয়েছে হত্যাকারী বা হত্যাকারীরা শয়তানের উপাসনা করে। পদ্মজা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। সে পিছনে ফিরে দেখল নুরি একটা বোরকা পরে এসেছে। নুরিকে দেখে সে অবাক হলো। সবসময় তাকে সে অনুসরণ করে চলে আসে তার পিছু পিছু। নুহাস ও আলিয়াও দূরে দাঁড়িয়ে আছে। লতিফাও দাঁড়িয়ে আছে আরো দূরে। তারা জানে মা প্রত্যেক বছর বাবার মৃত্যুবার্ষিকীতে এখানে এসে দাঁড়ায়। সেই কারণে তারাও আজ পিছু পিছু করে চলে এসেছে। তারপর নুরি সাবধানে ডাকলো, মা। পদ্মজা দূরে চোখ রেখে নির্বিকার কণ্ঠে বলল, বলো, বাবার জন্য কাঁদছিলে? পদ্মজা নিরুত্তর। নুরি সময় নিয়ে দ্বিধা ভরে জিজ্ঞাসা করলো, দুষ্টু রাজাটা বাবা আর মিষ্টি রানীটা তুমি, তাই না আম্মা? পদ্মজা চমকে তাকালো, অপলকভাবে তাকিয়ে রইল। নুরি কি করে জানলো তাদেরকে বলা গল্পটি তাদেরই মায়ের গল্প? তারপর তারা বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দেয়। পথে আলিয়া বলল, মা একটা কথা বলবো? পদ্মজা বলল, বলো বাবা। মজনু স্যার রূপকথা দিদিকে কিছু বলেছে মনে হয়। পদ্মজার কপালে চিন্তার ভাঁজ পড়ে। পদ্মজা যে স্কুলের শিক্ষিকা সেই স্কুলে মজনু শিক্ষক। নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের বাংলা পড়ায়। তার নামে অনেক অভিযোগ আছে। ছাত্রীদের হ্যারাস করে, শরীরে বিভিন্ন অজুহাতে হাত দেয়। বিয়ে করেছে 2টি। অনেক মেয়ে মজনুর জন্য স্কুলে আসা ছেড়ে দিয়েছে। তারা কিছু বলতেও পারে না, সইতেও পারে না। মাস 6 আগে স্কুলের এক মেয়ে দাবি করেছে সে গর্ভবতী। মজনু তাকে ভয় দেখিয়ে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে। মজনু অস্বীকার করে। উল্টো সমাজে মেয়েটির বদনাম হয়। তাকে আর স্কুলে দেখা যায়নি। পদ্মজা সত্যটা নিশ্চিত করার জন্য মেয়েটিকে খুঁজেছে, কিন্তু পেল না। তার পরিবারকেও পেল না। মজনু পদ্মজার সাথে ঘেঁষার চেষ্টাও করেছে অনেকবার। চরিত্রহীন লম্পট পুরুষ সে। পদ্মজা কর্তৃপক্ষের কাছে অনেক অভিযোগ পাঠিয়েছিল, কিন্তু লাভ হয়নি। মজনু সিলেটের এমপি সুহিন আলমের শালা। এজন্যই পদ্মজার অভিযোগ গ্রহণযোগ্য হয়নি। এমনকি সেই মেয়েটিরও পরিবার নাকি মামলা করেছিল। সেই মামলাও ধামাচাপা পড়ে যায়। তারপর সবকিছু বলার পর নুরি মাথা নিচু করে বলল, রূপকথা দিদিকে ডেকেছিল মনে হয়। অনেকক্ষণ পর দিদি দ্বিতীয় ভবন থেকে বের হয়। তখন তিনি কাঁদছিল। দিদির চুল ঢোকার সময় খোপা ছিল, বের হওয়ার সময় এলোমেলো ছিল। আলিয়া বলল, আমি আর নুরি আপা রূপকথা দিদিকে টিফিন টাইমে জাম গাছের পিছনে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি মা। পদ্মজা তাদের মেয়েদের আশ্বস্ত করল, বলল সব ঠিক হয়ে যাবে। সারা রাত পদ্মজা এ নিয়ে ভেবেছে। মজনুকে আর সহ্য করা যায় না। মেয়েগুলোর জীবনকে, সুন্দর মুহূর্তগুলোকে দূষিত করে ফেলছে। আবর্জনা বেশি দিন রাখা ঠিক হচ্ছে না। তারপর পদ্মজা স্কুলে গিয়ে রূপকথাকে ডেকে নেয় তার কাছে। তারপর রূপকথা থেকে সে সবকিছু জেনে নেয়। মজনু রূপকথাকেও হ্যারাস করার চেষ্টা করছে। রূপকথাকে মজনু ব্ল্যাকমেল করছে, বলছে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি স্কুলে ফেল করবে। সব জানার পর পদ্মজা ঘৃণায় কপাল কুণ্ঠিত করলো। এবার পদ্মজাও সিদ্ধান্ত নিয়ে নিল। পদ্মজা পরপর 3 দিন সাবধানে মজনুকে অনুসরণ করে নিশ্চিত হয়েছে মজনু রাতে ঘুমাবার পূর্বে বাইরের টং দোকানে চা খেতে যায়। তারপর সিগারেট ফুঁকতে ফুঁকতে বাড়ি ফেরে। এটা মজনুর প্রিয় অভ্যাস হতে পারে। রূপকথা 3 দিন পদ্মজার কথা স্কুলে আসেনি। চতুর্থ দিন শেষে রাত 8টায় পদ্মজা একখানা বড় রাকেজে একটি বড় ধানের বস্তা ও রামদা নিল। পদ্মজা রামদা নিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তার লাগেজ ও কাঁধ ব্যাগটি কিছুটা দূরে রাখা। সে তীক্ষ্ণ চোখ দুটি মেলে অপেক্ষা করছে মজনুর জন্য। তারপর মজনুর দেখা মিলতেই পদ্মজা চাপা স্বরে ডাকলো, স্যার স্যার। মজনু উঁচু স্বরে প্রশ্ন করল, কে? আমি স্যার। কণ্ঠস্বরটা চেনা মনে হচ্ছে, তবে কেমন যেন ভুতুড়ে এবং ভারী। মজনু হাতে সিগারেট ফেলে 2 পা এগিয়ে গেল, বলল, আমিটা কে? আমি পদ্মজা। আমি পদ্মজা উপন্যাসের এটাই ছিল শেষ পর্ব।
আমি পদ্মজা উপন্যাসের মূল কাহিনী আমার চ্যানেলে দেওয়া আছে এবং সকল পর্বই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অন্যান্য গল্পের এক্সপ্লেন শোনার জন্য অবশ্যই আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।